নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করলাম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই প্রত্যেকে খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে যে বিষয় আমি বলতে চাই সেটার দিকেই অগ্রসর হই। তার আগে বলে রাখি, থ্যাংক ইউ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো। ওই 250তেই পড়ে আছে, বাড়ছে না। তো তবু যারা যারা আমার পাশে দাঁড়িয়েছো তাদের প্রাপ্য, থ্যাংক ইউ। তোমাদের প্রাপ্য, এবং ঈশ্বর তোমাদের ভালো করুন। এবং যারা এখনও করে উঠতে পারোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় একটু ভালোবাসা দাও, একটু পাশে এসে দাঁড়াও, আমার হাতটা ধরো। তোমরা লাইক কমেন্ট করো। কমেন্টে তোমরা জানিও যে তোমাদের কোন জিনিসটা পছন্দ হচ্ছে না। আর আমি বারবারই বলেছি, আমি খুব একটা সুস্থ নই। আমি ঘুরে ঘুরে দৌড়ে দৌড়ে ব্লগ করা আমার পক্ষে সম্ভব না। তাই আমি বসেই আমার জীবনের কিছু গল্প বলি, সেটা তো আমি প্রথমেই জানিয়ে দিয়েছি। তো তোমাদের হয়তো এক্সপেকটেশন অনেক বেশি, তোমরা হয়তো আমার কন্টেন্টগুলোতে কোনো ভালো কিছু খুঁজে পাও না। কিন্তু মানুষের ক্ষমতার তো একটা লিমিটেশন আছে, এর বেশি ক্ষমতা আমার নেই। তো মনে দুঃখটা রয়ে গেল। আমি বারবার বলি, তোমরা কমেন্ট করে জানিও তোমরা আর কি চাইছো, বা কি আমার যদি মানে মানে শক্তি বা আমার শরীরের দিক থেকে সেইটুকুই পারমিট করো, আমি করার চেষ্টা করব। কিন্তু ওই যে যারা ঘুরে ঘুরে কাজ দেখায়, বাড়ির কাজ দেখায়, এ দেখায়, সেগুলো আমি পেরে উঠি না, আমার খুব একটা সুস্থ নয়। তো আর কি বলবো বলো। তো যাই, যেটা নিয়ে আমি আজকে বলতে বসেছি সেটার দিকেই আমি আজকে পা বাড়ালাম। আচ্ছা, একটা কথা সবসময় মনে রাখবে, তুমি তোমরা তুমি বা তোমরা কাউর অনিষ্ট করলে, বা কাউ সাজানো গোছানো সংসার ভেঙে চুরমার করে দিলে, সে যেভাবেই হোক, নোংরা কূটনৈতিক দিকেই এগিয়ে হোক, বা সংসারে তো নোংরা একটা পলিটিক্স হতেই থাকে, বা বাড়ির যে সন্তান তাদের কানে তাদের মা বাবার বিরুদ্ধে কিছু মন্ত্রণা দিয়ে তাদের দ্বিপথে চালিত করার দিকেই হোক, বা কাউ প্রিয় মানুষটাকে কেড়ে নেওয়াই হোক, যে কোনো কারণেই যদি তোমরা কারোর মন ভাঙো, সংসার ভাঙো, বিশ্বাস করো হয়তো তারা বা সেই মানুষটি হয়তো তোমার ওপর প্রতিশোধ নেবে না, বা নেবার ক্ষমতাও হয়তো তার থাকবে না, সে এতটাই ভেঙে পড়বে। কিন্তু একটা জিনিস তোমরা বারবার মনে রেখো, ওপরে যিনি আছেন, যিনি সব দিকে নজর যার, সে কিন্তু ছেড়ে কথা বলবে না। এবং তোমরা বলতেই পারো, এখন তো পৃথিবীতে বা আমাদের রাজ্যে বা আমাদের দেশে অনেক অসামাজিক কাজ, অনেক হিংসাত্মক ঘটনা ঘটছে। তারা তো বহাল তবিয়াতে বুক ফুলিয়ে ঘুরছে। সময় তো শেষ হয়ে যায়নি, তারা তো মরে যায়নি। তারা শেষ জীবনের জন্য অপেক্ষা করো, তাদের শেষ পরিণতির জন্য তোমরা অপেক্ষা করো। নিশ্চয়ই ঈশ্বর তাদের শাস্তি দেবে। শুধু ধৈর্য ধরে অপেক্ষা করো, এবং নিজে তাদের ক্ষতি কামনা কখনো করো না। এটাই তোমরা ছেড়ে দাও ঈশ্বরের। তো যাই হোক, অনেক কথা বললাম। তো যেই ঘটনা নিয়ে বলতে বসেছি সেটাই বলি। আগেই বলেছি যে আমার যে হাজব্যান্ড, উনি হাইকোর্টের লয়ার। সিটি সিভিল কোর্ট বা স্মল কোর্টেও উনি বসে থাকেন, এবং সিটি সিভিল কোর্টের উনি ভাইস প্রেসিডেন্ট। এটা আমি আগে বলেছি, এটা তাও বারবার মনে করে দিই, কারণ অনেকে ভুলে যেতে পারো। আমি একজন সামান্য কিছু মানে কথা বলি, আমার কথায় কেই বা গুরুত্ব দাও, তাই তোমরা ভুলে যেতেই পারো। তাই জন্য আমি বারবার এক একটা জিনিস আমি রিপিট করি। তো ওই আর একজন কালিগ, মানে আমার হাজব্যান্ডের আর একজন কালিগ, একজন মহিলা, তো উনিও ওখানকার অ্যাডভোকেট। যখন আমার হাজব্যান্ড কোর্টে জয়েন করে, আমার হাজব্যান্ডের সমবয়সী হবে, হ্যাঁ ওই রকমই বয়স হবে। তা তখনও তিনি কিন্তু বিয়ে টিয়ে হয়নি।
উনি আনম্যারিডই ছিলেন এবং আমার হাজব্যান্ডও আনম্যারিড ছিলেন। তো তোমার ওনাকে চেনে, ওনার ভালো মোটামুটি ভালো প্র্যাকটিস বলবো না, কিন্তু যাই করে খাওয়া, যতটুকু আসা, সেজে গুজে কোর্টে আসা, যদি কোনো কিছু মুভ করার থাকে সেগুলো করা, এইরকম। তো ভদ্রমহিলাকে দেখতে শুনতে ভালো না, সেটা আমার হাজব্যান্ড বলেছিলেন, মানে মোটামুটি, মানে অসাধারণ সুন্দরী যাকে বলে, যে কারোর মাথা ঘুরিয়ে দিতে পারে ডানা কাটা পরি, তা না, চলনসই। এই ধরো আমার মতনই ধরো দেখতে, চলনসই। তো সে তখন সেও বলতে পারো বা অপর পক্ষের মানুষটিও বলতে পারো, আর একজন লয়ার, তার কিন্তু বিশাল পসার, নিজস্ব একটা চেম্বার আছে হাইকোর্টে, যেখানে বইপত্র, মানে কস্টলি বইপত্র দিয়ে সাজানো, এসি দেওয়া, সেরকম চেম্বার। তো উনি হাওড়ার বাসিন্দা ভদ্রলোক, এবং আমার স্বামী বলেছে ভদ্রলোক প্রচণ্ড হ্যান্ডসাম, খুব সুন্দর দেখতে ভদ্রলোক, একটা গোল্ডেন ফ্রেমের নাকি চশমা পরতো, গায়ের রং, কমপ্লেকশন খুব ফর্সা। উনি গাড়ি করে আসতেন হাওড়া থেকে, ওনার একটা সংসার ছিল, বাবা মা, তার স্ত্রী, এক ছেলে এক মেয়ে, এই নিয়ে ওনার ভরা সংসার। তো আমি বলবো না শুধু মেয়েটার দোষ, পুরুষটারও দোষ আছে। তারা দুজনের দিকে আকৃষ্ট হন এবং তাদের প্রেমের পথ শুরু হয়। তো মেয়েটি তো জানতো যে ফিমেল লয়ার, উনি তো জানতেন যে ওই ভদ্রলোক বিবাহিতা বা বিবাহিত, বিবাহিতা না, বিবাহিত, তো তার দিকে ওনার পা বাড়ানো উচিত হয়নি। ঠিক আছে, কোর্টে আসছে, গল্প করছে, কোনো রেস্টুরেন্টে খাচ্ছে, ঠিক আছে, কিন্তু ভদ্রমহিলা চাপ দিলেন যে ওই ভদ্রলোক যেন ওনার সংসার ভেঙে এসে ওনার, মানে এই মহিলার হাত ধরে এবং তাকে মানসিকভাবে জোর দিতে লাগলো, চাপ দিতে লাগলো, প্রেশার সৃষ্টি করতে লাগলো। এবং আমার স্বামী বলল, যতদূর মানে শোনা কথা, ওনাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল এবং ওনারা প্রায় কাছাকাছি দীঘা, মন্দারমণি, এরকম একদিন দুদিনের জন্য বেড়াতে যেত। তো বেড়াতে যেত মানে কি বুঝতে পারছো, এক জায়গায় থাকতো, স্বামী স্ত্রীর মতনই থাকতো। তো আমি ছেলেটার দোষ তো অবশ্যই দেবো, তোমার একটা ভরা সংসার, তোমার ফুটফুটে ছেলে মেয়ে আছে, তোমার একটা সুন্দরী বউ আছে, তুমি কেন এই পথে এগোবে, অবভিয়াসলি। কিন্তু মেয়েটাকে আমি দোষ আরও বেশি দেব, কারণ সে তো জেনেছিল সে বিবাহিত, তবুও সে কেন এই পথে পা বাড়ালো, দুজনেরই দোষ। এবং পুরুষটি, মানে ছেলেটি, মানে ভদ্রলোক, যিনি খুব বড় লয়ার, 1 নম্বর লয়ার বলতে গেলে, হাইকোর্টে ছিলেন, তো উনি তার বাড়ি, মা বাবা, ফুটফুটে দুটো ছেলে মেয়ে, তারা খুবই ছোট তখন, ছেলেটার বয়স হয়তো 10-12, মেয়েটা বোধহয় 7-8, তাদের ছেড়ে ডিভোর্স ফাইল করলো। এবং বউটি যখন জানতে পারলো এইসব ঘটনা, মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স তার স্বামী, তখন ঘেন্নায়, মানে উনি কোনো কন্টেস্টে গেলেন না, ঘেন্নায় উনি ডিভোর্স পেপারে সাইন করে দিলেন। মানে ওনার আর রুচি হয়নি যুদ্ধ করার, মনের দিক থেকেও ভেঙে পড়েছিলেন এবং মনের দিক থেকে ভেঙে পড়েছিলেন। এক্ষেত্রে বউটি তার মা বাবা, মানে ছেলেটির মা বাবা, মানে শ্বশুর শাশুড়ির পূর্ণ সাপোর্ট পেয়েছিলেন। এবং আমি শুনেছি আমার স্বামীর মুখ থেকে যে ওই শ্বশুর শাশুড়িটি, মানে এই ভদ্রলোকের মা বাবা, হাওড়ায় যে ওদের বড় বাড়ি ছিল এবং ওদের পারিবারিক একটা ব্যবসাও ছিল, সব কিছু তার এই একমাত্র ছেলের এই বউ তার নামে লিখে দিয়ে গেছিল, মানে লিখে দিল এবং তাকে ত্যায্য পুত্র করল।
বললো ঠিক আছে, আমার বৌমা ডিভোর্স দিয়েছে, ভালো কথা, কিন্তু আমি আমার সম্পত্তি এবং আমি আমি যে ওর পিতা, এই পিতৃত্ব থেকেও আমি ওকে মুক্তি দিলাম, মানে আমি ওর বাবা আর রইলাম না বলে ওই শ্বশুরটি, মানে বউটার শ্বশুর যে, সে তাকে সম্পত্তি থেকেও বেদখল করে দিল এবং সব কিছু তার বৌমাকে লিখে দিল এবং পরবর্তীকালে নাতি নাতনিরা পাবে। তো ওদের ব্যাপার তো মিটে গেল। এরা দুজনে বিয়ে করলো, রেজিস্ট্রি ম্যারেজ করলো, করে এবার তখন তো তার হাওড়ার বাড়ি গেছে, সবই গেছে তার। এইখানে যতদূর মনে হয় চেতলা বা ভবানীপুরে একটি ফ্ল্যাট কিনে তারা স্বামী স্ত্রী হয়ে গেছে, থাকতে শুরু করলো এবং 2 বছর 2.5 বছর পর তাদের একটি ছেলে হলো। তো স্বামী স্ত্রী দুজনেই গাড়ি করে আসতো, কোর্টে আসতো, হাসি খুশি সংসার। যে মহিলার যে লয়ারটি, উনি তো এই চেম্বারটাতে, মানে এই ভদ্রলোকের যে সাজানো গোছানো এসির চেম্বারটাতে আর একটি চেয়ারে বসতে শুরু করলো, মানে উনি সাজানো বাগানই পেয়ে গেলেন বলতে গেলে পরে চলবে। ঠিক 2 বছর পর বললাম একটি ছেলে হলো। ছেলেটার যখন 3-3.5 মাস বয়স, তখন এই ভদ্রলোক, মানে ছেলেটির বাবা, বাচ্চাটির বাবা, 3-3.5 মাস, বুঝতে পারছো, মানে একদমই শিশু। তো ইতিমধ্যে ভদ্র মহিলা কোর্টে আসছিল না, কারণ সন্তান সম্ভব হয়, তারপরে বাচ্চাটি হলো। তো উনি স্থির করলেন যে কিছুদিন উনি আসবেন না, কোর্টে আসবেন না। তো ফোনটা বাজছে, ইগনোর করো। তো উনি কিছুদিন কোর্টে আসবেন না, বাচ্চাটা কি মানে বড় করে তারপরে লোক টোক রেখে তারপরে আসবেন। তো এই 3-3.5 মাস বয়সে যখন শিশুটি, তখন তার বাবার ক্যান্সার ধরা পড়লো ফুসফুসে। কোর্টে বসতে পারছে না, খুব পিঠে ব্যথা করছে, বুকে পিঠে একটা যন্ত্রণা, বেশিক্ষণ বসলে পরে ব্যথা বেড়ে যাচ্ছে, শুয়ে পড়তে ইচ্ছে করছে। তো কাজ না থাকলে তখন সে আর আসছে না। তারপরে যথারীতি নানা রকমের টেস্ট করে দেখা গেল, প্রথমে তো লোকে মানে লোকাল ডাক্তার দেখায়, সে নানা রকমের ওষুধ পেন কিলার দিল, বললো যে অতিরিক্ত স্ট্রেসের ফলে কাজ কমিয়ে দিন কিছুটা হলেও, তো ওই জন্য হচ্ছে। কিন্তু যখন ওষুধ বিষুধ খেয়েও কমলো না, কাজ দরকার ছাড়া সে তখন কোর্টে আসে না, কাজ কমিয়ে দিল, তাতেও তার সুরাহা কিছু হলো না। তখন সে অন্য কোনো ডাক্তার দেখালো। উনি তখন সাজেস্ট করলেন আর একজন ডাক্তার, মানে ক্যান্সার স্পেশালিস্ট। তো নানা রকমের টেস্টে ধরা পড়লো যে ওনার ফুসফুস বা লাং ক্যান্সার হয়েছে এবং বছর খানিকের মধ্যে ভদ্রলোক মারা গেল। মানে ছেলেটি তখন ওই 1 বছর পার হয়েছে, 1.5 বছর, 1 বছর 1.5 বছর বাচ্চাটি, শিশুটি যে সুখের সংসার গড়বে বলে সে তার স্ত্রীকে ছেড়ে এসেছিল, এবং যে সুখের সংসার গড়বে বলে এই মহিলাটি তার ভরা সংসার থেকে ছিনিয়ে নিয়ে এসেছিল, পরে নিজের পরের স্বামীকে নিজের স্বামী করেছিল, সংসারটা করতে পারলো কোথায়? স্বামীর ছায়া মাথা থেকে চলে গেল। তবুও সে তার স্বামীর এই গোছানো সংসার, ভবানীপুরের মতন জায়গায় ফ্ল্যাট, গাড়ি, সবই তার হয়ে গেল। এখন সে সেই গাড়ি করে আসছে, কোর্টে আসছে, তার স্বামীর যে পেন্ডিং কেসগুলো সে তখন সলভ করছে, চলছে। এই করে করে দিন যেতে লাগলো। ওই বাচ্চা ছেলেটি বড় হতে লাগলো, ওখানকারই বোধহয় কোনো স্কুলে পড়েছে, সেটা আমি জানি না। তারপরে পরবর্তীকালে ছেলেটি নাকি লয়ার হতে চায় না, তো ইঞ্জিনিয়ারিং পাশ করে সে পুনায় যাবে MBA করার জন্য, পুনায় যাবে। তো সে অ্যাডমিশন হয়ে গেছে, মানে যাবার মানে হয়তো মাসখানিক পরই তার সেখানে চলে যাবে, হোস্টেলে যাবে,
সব ঠিকঠাক। তার মা বলল যে আমি যাব গিয়ে তোর জন্য পিজি ঠিক করা বা হোস্টেল ঠিক করা, একটু দেখে আসবো, আমিও মাসখানিক কোর্টে যাব না, তোর সাথে সাথে যাব, কারণ ছেলেটাই তার অবলম্বন। তাকে এত দূর মানুষ করেছে, ইঞ্জিনিয়ারিং পড়েছে, এবার এমবিএ পড়াতে ঢোকাবে। হ্যাঁ, প্রচুর মানে আশা, আশায় জল ঢেলে দিল কে, যে ওপরে আছে সে। যাবার আগে সে তার বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করছে যে আমি প্রায় 2 বছর পর আমি আসব। হ্যাঁ, হয়তো ছুটি ছাটাতে আসবে, 2 বছর আমি থাকবো না। তা সব বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করছে করছে জানো, সামান্য কারণ সে বলে যে আমি তো আর মানে সপ্তাহখানিকের পর চলে যাব। সে ফুটবল খেলতেও খুব ভালোবাসতো, তো পাড়ায় কোনো মাঠ ছিল বোধহয় ওদের কাছাকাছি, সেই মাঠেও মাঝে মাঝে ফুটবল খেলতো। তো বন্ধুদের বললো আমি তো কদিন পর চলে যাব, চল একবার শেষবারে আমরা ম্যাচ খেলি। কপালের লিখন বা বাবা মায়ের কুকর্মের ফল তাকে পেতে হলো। খেলতে খেলতে হয় না, হোঁচট খেতে আমরাও পড়ি, হোঁচট খেয়ে সে পড়ে গেল ফুটবল খেলতে গেল। হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পর পড়েই আছে, শুয়েই আছে। সবাই বলে ওঠরে ওঠরে ওঠরে, অতই আর কি মারছে ভাব। তো বন্ধুরা বলছে এই আর নাটক করতে হবে না, ওঠ ওঠ। তখন এরকম উঠছে না দেখে তখন ওরা সোজা করলো, দেখলো, মনে হলো যে ওরাও তো ছোট ছেলে, তা মনে হলো তো সেন্সলেস হয়ে গেছে। তখন ওরা ধরাধরি করে একটা ট্যাক্সি করে কাছাকাছি কি হসপিটাল আছে বোধহয়, পিজি, হ্যাঁ, SSKM-এ তাকে নিয়ে যাওয়া হলো। ও মা, ওখানে গিয়ে শুনলো যে ওই যে পড়ে গেছিলো না, তখনই নাকি সে হার্ট ফেল করে মারা গেছে। মানে বলছে যে এখানে আসার আগেই সেই মারা গেছে। ভাবো কীরকম মৃত্যু বলো, হাসতে হাসতে ফুটবল খেলতে গিয়ে তার মৃত্যু হলো। তাহলে পরিণতিটা তুমি দেখেছো? অন্যের জিনিস ছিনিয়ে নিয়ে কখনো সুখী হওয়া যায় না। বালির ওপর যেমন ঘর বাঁধা যায় না, সমুদ্রের ধারে বালির ওপর কি কখনো ঘর বাঁধতে পারে? পারে না। কারণ আমার যতদূর মনে হয় ভদ্রলোক তার আগের পক্ষের যে ছেলে মেয়ে তাদের জন্য নিশ্চয়ই তার মন কাঁদত, তাকে হয়তো যেতে দেওয়া হতো না। কোর্ট থেকে তো এই নির্দেশ থাকে যে তার বাবা কাছে ছেলেমেয়েরা না থাকুক, বাবা যা মাসে একবার বা সপ্তাহে একবার, আমি ঠিক জানি না, দেখা করতে পারে। সে থেকেও এই ভদ্রমহিলা জোর করে তাকে বঞ্চিত করেছিল, না তুমি আগে কারোর সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না, ইভেন ছেলে মেয়ের সঙ্গেও সম্পর্ক রাখতে পারবে না। সে চেয়েছিল একটা বালির ওপর ঘর তৈরি করতে, সেই ঘর কখনো টেকে? এবং ঈশ্বর দেখে, সব কিছু দেখে, তাকে সব রকমের সুখ স্বাচ্ছন্দ্য দিল। সে যা চেয়েছিল, বড় লয়ার হতে, ভালো চেম্বার হবে, গাড়ি হবে, বাড়ি হবে, তার তো নিজস্ব এই ক্ষমতাগুলো ছিল না। ঈশ্বর সব দিলেন কিন্তু কিন্তু যখন পাপের ঘোড়াটা পূর্ণ হয়ে গেল তখন কিন্তু তার কোনো ক্ষমা নেই। তাই ঈশ্বরের দরবারে পাপের শাস্তি পেতে দেরি হয়, এটা ঠিক কথা, কারণ ঈশ্বর দেখেন কতটা সে বাড়তে পারে, কিন্তু অবশ্যই শাস্তি দেয়। আজ উনি ওই চেম্বার বিক্রি করে দিয়েছেন, ওই ছোট্ট ভবানীপুরের ফ্ল্যাটের মধ্যে 4 দেওয়ালের মধ্যে মানে নিজেকে আটকে রেখেছেন। সন্তান শোক না, বড় শোক। উনি প্র্যাকটিসে আসেন না, মানে ওকালতি ছেড়ে দিয়েছেন। কি হলো, কি হলো? অপরের জিনিস ছিনিয়ে নিয়ে ওনার কি হলো? সুখের সংসার কি করতে পারলেন না। তাই আমি বলছি, মানে আমার বক্তব্য আজকে, তোমরা যারা এরকমভাবে ঠকেছ, তোমাদের কেউ মানে ঠিক এই স্বামী স্ত্রীর ব্যাপারে ঠকা বলছি না, বা সম্পত্তির ব্যাপারে ঠকিয়েছ, তোমার বাপের বাড়ির দিক থেকে তোমার ভাই বা দাদা বা অন্য কেউ ঠকিয়েছে, বা শ্বশুরবাড়ির দিক থেকেও তোমার সম্পত্তি থেকে তোমাকে হয়তো বঞ্চিত করে কেউ ঠকিয়েছে, বা মিথ্যে কোনো কিছু আশ্রয় নিয়ে তোমাকে বেদখল করিয়েছে। চিন্তা করো না, তুমি দুঃখ নিশ্চয়ই পেয়েছো, কষ্ট পেয়েছো, তুমি রাতের পর রাত হয়তো ঘুমোতে পারবে। আমাকেও ঠকিয়েছে, সে কথা না বলাই ভালো। তো কিন্তু
তুমি এই ব্যাপারে নিশ্চিত থেকো তোমরা যে তুমি দেখতে পারবে তার পরিণতি কি হয়ে দাঁড়ায়। যেমন আমিও এখন দেখছি, পরিণতি দেখছি, প্রত্যেকের পরিণতি দেখছি। কাজেই তোমরা রাগ বা, হ্যাঁ রাগই বলবো, অতিরিক্ত রাগ তো হয়, সত্যি তো রাগ হয়, রাগের মানে রাগের ওপর মানে রাগ করে তোমরা কিন্তু কোনো ভুল পদক্ষেপ নিও না। সময়ের ওপর ছেড়ে দাও আর ঈশ্বরের ওপর ছেড়ে দাও। যারা আমার মতন ঈশ্বর বিশ্বাসী তারা ঈশ্বরের ওপর ছেড়ে দাও, দেখবে কি হয়। তুমি কখনো কিন্তু তাদের ক্ষতি কামনা করবে না। তো কেমন লাগলো আজকে আমার এই করুণ কাহিনী বলতে পারো, যদিও ঈশ্বর যা করেন সেটা ঠিকই করেন, ঠিকই করেছেনও এই ক্ষেত্রে, কিন্তু করুণ কাহিনী তো বটে। একটা মায়ের জন্য, মায়ের কুকীর্তির জন্য একটা ছেলেকে অকালে, একটা 21-22 বছরের ছেলেকে প্রাণ দিতে। তো কেমন লাগলো আমার এই আজকের গল্পটি তোমরা কমেন্টে জানিও, প্লিজ কমেন্ট করো, আমার ভালো লাগবে। এবং তোমরা প্রত্যেকে ভালো থেকো। বাই, থ্যাংক ইউ সো মাচ।